নমস্কার। আজকে আমরা বিখ্যাত পাশ্চাত্য দার্শনিক ডেকার্টকে নিয়ে আলোচনা শুরু করব। আমরা মূলত আলোচনা করব তার যে বিখ্যাত গ্রন্থ মেডিটেশনস, সেই গ্রন্থ অবলম্বন করেই আমরা আলোচনা করব। তার আগে আমরা আজকে ডেকার্টের জীবন এবং তার সামগ্রিক দর্শন চিন্তা সম্বন্ধে কয়েকটি কথা ভূমিকা হিসেবে আমরা আলোচনা করতে পারি। ডেকার্টের জন্ম হয়েছিল 1506 খ্রিস্টাব্দে। তিনি তোরেইন বলে একটা শহরের কাছে একটা ছোট গ্রামে তার জন্ম হয়েছিল। তিনি তার ভাই বোনদের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন। তার বাবা সেই সময়কার সেই গ্রামের একজন অত্যন্ত প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন। 8 বছর বয়সে ডেকার্ট প্রাতিষ্ঠানিকভাবে তার লেখাপড়া শুরু করেন। লা ফ্ল্যাশে বলে মাইন শহরে একটি স্কুল ছিল, সেই স্কুলে তিনি যোগদান করেন। বলা বাহুল্য যে এই স্কুলটি খ্রিস্টান যারা মিশনারি, বিশেষ করে যারা জেসুইট সম্প্রদায়ের ব্যক্তি, তাদের দ্বারাই পরিচালিত ছিল। এবং এই বিদ্যালয়ে পড়াকালীন ডেকার্ট এই খ্রিস্ট ধর্মের সাথে, খ্রিস্ট ধর্মের যারা প্রবক্তা প্রচারক, তাদের সাথে তার সান্নিধ্য শুরু হয়। এবং এই বিদ্যালয়ে তিনি 8 বছর পড়াশোনা করেছেন। নানা বিষয় সেখানে তিনি শিখেছেন তার শিক্ষকদের কাছে। এবং এই পাঠ গ্রহণকালে তার গণিত শাস্ত্রের প্রতি যে বিশেষ আগ্রহ, সেটা স্পষ্ট হয়ে ওঠে। এবং এই প্রসঙ্গেই তিনি মার্সেইন বলে একজনের সঙ্গে পরিচিত হন। এবং এই মার্সেনের সঙ্গে ডেকার্টের বন্ধুত্ব একেবারে মার্সেনের চলে যাওয়া পর্যন্ত অটুট ছিল। এবং এই মার্সেনের সঙ্গে ডেকার্টের আলোচনা হতো দর্শনশাস্ত্রের নানা বিষয় সম্পর্কে। এবং এই মার্সেইন যখন পরবর্তীকালে প্যারিসে এসে বসবাস শুরু করেন, ডেকার্ট মার্সেনের প্যারিসের বাড়িতে নিয়মিত আসতেন। এবং মার্সেনের এই যে বাড়ি প্যারিসের, এই বাড়িটি ছিল তখনকার দিনের যে চিন্তা জগতের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব, তাদের একটা মিলনস্থল। কাজেই স্বাভাবিকভাবেই ডেকার্ট এই মার্সেনের প্যারিসের বাড়িতে যখন নিয়মিত আসতেন, তখনকার প্যারিসের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব, তাদের সঙ্গে ডেকার্টের পরিচয় হয়। এবং দার্শনিক, বৈজ্ঞানিক নানা বিষয় নিয়ে এই মার্সেনের বাড়িতে ডেকার্টের সাথে অনেকের দীর্ঘ আলোচনা হতো। মার্সেন মারা যান 1648 খ্রিস্টাব্দে। এবং এই মৃত্যুর সময় পর্যন্ত মার্সেনের সঙ্গে ডেকার্টের যে সখ্য, যে বন্ধুত্ব, সেটি অটুট
ছিল। এবং এই মার্সেনের সাথে যোগাযোগের ফলে ডেকার্ট তখনকার দিনের যে সমস্ত বিশিষ্ট বা যে সমস্ত উল্লেখযোগ্য চিন্তাধারা ছিল দর্শনের জগতে এবং বিজ্ঞানের জগতে, সেগুলির সাথে ডেকার্টের একটা খুব ঘনিষ্ঠ পরিচিতি লাভ হয় এবং এই মার্সেনের সুবাদেই সেটা হয়। সে কারণে মার্সেনের সাথে ডেকার্টের যে বন্ধুত্ব, সেটা ডেকার্টের দার্শনিক চিন্তা গড়ে ওঠার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করেছিল। ডেকার্ট তার যে লেখা গ্রন্থ ডিসকোর্স অন মেথড, সেখানে প্রথমেই তিনি খানিকটা আত্মজীবনীর মতো লিখেছেন যে কিভাবে তিনি নানা বিষয় পড়াশোনা করেন। ওই বিশেষ করে ওই 8 বছরের যে তার যে ছাত্রাবস্থা ছিল, এবং একটা সময় এসে তার মনে হলো যে তিনি আর নতুন কোনো বিষয় বা নতুন কোনো গ্রন্থ পড়বেন না। তিনি বলছেন যে আর নতুন কোনো গ্রন্থ বা নতুন কোনো বিষয় পড়ে তিনি জ্ঞান অর্জন না করে, বরঞ্চ তিনি এবার নিজের মধ্যে নানা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে তার সেই চিন্তাগুলোকে তিনি এবার লেখায় প্রকাশ করবেন। উনি বলছেন যে এই সময়ে ডেকার্টের মনে হয়েছিল যে তিনি তার দৃষ্টিটা বাইরের দিকে না দিয়ে নিজের দিকে এবার তিনি নিক্ষেপ করবেন, যাতে নিজের ভিতরে যে সমস্ত কথা আছে, যে সমস্ত চিন্তা আছে, যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়ে তিনি নিজে ভাবছেন, সেগুলোকে কিভাবে সুন্দর করে প্রকাশ করা যায় যুক্তি সহকারে, বিচার সহকারে, বিশ্লেষণ সহকারে, সেইটাই তিনি করবেন। এরকম একটা একটা প্রায় প্রতিজ্ঞার মতো তিনি উল্লেখ করেছেন তার ডিসকোর্স অন মেথড গ্রন্থের একদম শুরুতে। যাই হোক, এই প্রাতিষ্ঠানিক যে লেখাপড়া তিনি শুরু করেছিলেন লা ফ্লেশে বলে যে বিদ্যালয়ে, সেই পড়াশোনা শেষ করার পর ডেকার্ট সৈন্যবাহিনীতে যোগদান করেন। তখন ইউরোপের নানা ছোট ছোট রাজা রাজত্ব, তাদের পারস্পরিক যুদ্ধ লেগেই থাকতো। সেরকম যুদ্ধে ডেকার্ট সৈন্য হিসেবে যোগদান করেন এবং 1619 পর্যন্ত তিনি এই সৈন্য হিসেবে নানা জায়গায় তিনি তার সময় কাটিয়েছেন। এবং এই যে যুদ্ধে সৈন্য হিসেবে যোগদান করা, এটাও খুব গুরুত্বপূর্ণ। তার কারণ তিনি খানিকটা সময় যুদ্ধ করতেন, খানিকটা সময় আবার যেখানে সৈন্যরা থাকতো, সৈন্যদের যে আবাসস্থল, সেখানে এসে খানিকটা সময় আবার নিজের মতো চিন্তা ভাবনা করতেন, নিজের মতো লিখতেন, পড়তেন। এবং এবং তখনকার দিনের যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণিতজ্ঞ ছিলেন, গণিত শাস্ত্রবিদ ছিলেন, তাদের সঙ্গেও নানা বিষয় নিয়ে আলোচনা করতেন। কেননা অনেক গণিতজ্ঞ ব্যক্তিরাও তখন সৈন্য হিসেবে সেই ডেকার্টের সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কাজে এই যে যুদ্ধে সৈন্য হিসেবে যোগদান, এটাও কিন্তু ডেকার্টের দার্শনিক চিন্তা গড়ে ওঠার পিছনে একটা বিরাট অবদান রেখেছে।
1619 খ্রিস্টাব্দে ডেকার্ট তার যে ধর্মীয় শিক্ষা এবং যে ধর্মীয় চিন্তা সেগুলো সম্বন্ধে খানিকটা তিনি বিরক্ত হলেন, খানিকটা সেগুলো থেকে এবার একটু নিজেকে দূরে সরিয়ে আনার চেষ্টা করলেন এবং ওই নানা প্রসঙ্গে নানা ক্ষেত্রে যেখানে যেখানে যুদ্ধে যোগদান করা যায় সৈন্য হিসেবে সেটাও নানা প্রসঙ্গে নানা সময় করেছেন এবং বলছেন যে এই ডেকার্ট নিজে বলছেন যে এই যুদ্ধে সৈন্য হিসেবে যোগদান করার জন্য তার যেটা হয়েছিল সেটা হচ্ছে এখানে একটা দারুণ উৎসাহ পেলেন। কিসের উৎসাহ? যে প্রকৃত বিজ্ঞান চিন্তা কিভাবে করা যায়, প্রকৃত বিজ্ঞান চিন্তার ভিত্তি কি, সেই নিয়ে আলোচনা করার একটা বিশেষ উৎসাহ তিনি লাভ করলেন তার এই সৈন্য জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। তার এই যে ডিসকোর্স অন মেথড বলে যে বইটির প্রসঙ্গে একটু আগে উল্লেখ করেছি, সেই গ্রন্থের নানা জায়গায়, বিশেষ করে তার দ্বিতীয় যে অধ্যায়, সেখানে পড়লে বোঝা যায় যে কিভাবে একদিকে খ্রিস্ট ধর্মীয়, বিশেষ করে ক্যাথলিক মতানুসারী যে যে দয়া বা দাক্ষিণ্যের যে করুণা বা কৃপার যে মনোভাব, আর তার সাথে যথার্থ বৈজ্ঞানিক চিন্তা করার যে প্রবৃত্তি, এই দুটোর একটা মেলবন্ধন ঘটেছিল ডেকার্টের জীবনে। অর্থাৎ একদিকে ক্যাথলিক মতানুগ যে কারুণ্যের, দয়ার যে উপস্থিতি, তার যে গুরুত্ব মানব জীবনে, তার সাথে যথার্থ বৈজ্ঞানিক চিন্তার যে অনুশীলন, এই দুটোকে তিনি মেলানোর চেষ্টা করেছেন এবং এই দুটি চিন্তাকে যে মেলানোর চেষ্টা, সেটা তার সামগ্রিক দার্শনিক লেখার মধ্যে কিন্তু সেই উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। আমরা যখন পরবর্তীকালে ডেকার্টের মেডিটেশনস গ্রন্থ নিয়ে বিশদ আলোচনা করব, তখন আমরা এইটি আরো দেখতে পাবো, আরো স্পষ্ট করে দেখতে পাবো যে কিভাবে ডেকার্টের মধ্যে এই খ্রিস্ট ধর্মীয়, বিশেষ করে ক্যাথলিক মতানুগ যে একটা সামাজিক যে মানব দরদি যে একটা চিন্তা, তার সাথে বিজ্ঞান চিন্তার কিভাবে মিলন ঘটেছে। তিনি নিজেই এক জায়গায় উল্লেখ করেছেন যে কিভাবে এই যে সংশয়ের পদ্ধতি, যে সংশয়ের পদ্ধতির জন্য আমরা সবসময় ডেকার্টকে স্মরণ করি পাশ্চাত্য দর্শনের ইতিহাসে, তিনি কিভাবে এই সংশয়ের পদ্ধতির কথা তার মনে এলো, যাকে আমরা বলি কার্টেসিয়ান মেথড অফ ডাউট। এবং তার সাথে বিশেষ করে জ্যামিতি যে বিচারশৈলী, জ্যামিতিতে আমরা যেভাবে কোনো সিদ্ধান্তে উপনীত হই, সেই যে পদ্ধতি, এবং সামগ্রিকভাবে গণিত শাস্ত্রের যে আলোচনার যে পদ্ধতি, তার যে গুরুত্ব, সেটাও কিভাবে ডেকার্ট অনুভব করলেন, ডেকার্ট নিজেই সেই কথা এই ডিসকোর্স অন মেথডে
উল্লেখ করেছেন। 1621 খ্রিস্টাব্দে ডেকার্ট তার এই যে সৈনিকের যে জীবন, সেখান থেকে তিনি পুরোপুরি অবসর গ্রহণ করলেন এবং তার পরের কয়েক বছর ইউরোপের নানা জায়গায় তিনি ঘুরেছেন, নানা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেছেন, লিখেছেন এবং সেখানে শুধু যে গণিত শাস্ত্রের কথাই উল্লেখ করেছেন বা গণিত শাস্ত্রের যে রচনা বা পদ্ধতি, যে শৈলী, শুধু তা নিয়েই যে আলোচনা করেছেন তা নয়, তিনি রসায়ন শাস্ত্র নিয়ে আলোচনা করেছেন, তিনি যে মানব দেহের যে অঙ্গ সংস্থান, যাকে আমরা বলি অ্যানাটমি, তা নিয়ে আলোচনা করেছেন। কাজেই ডেকার্টের যে বৌদ্ধিক যে ব্যাপ্তি, ডেকার্টের চিন্তার যে ব্যাপ্তি, সেটা অনেকখানি, অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি জ্যোতির্বিদ্যা নিয়ে আলোচনা করেছেন এবং শেষ পর্যন্ত গিয়ে তিনি এক ধরনের মেকানিক্যাল এক্সপ্লানেশন অফ দ্য হিউম্যান বডি, মানব শরীরের যে গতি প্রকৃতি, মানব শরীরের যে নানা কার্যধারা, সেটাকে এক ধরনের যান্ত্রিক পদ্ধতির দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং এর সাথে এও বলেছেন যে এই যে মানব শরীর, যেটা একটা অত্যন্ত সুচারুরূপে নির্মিত সুনিপুণ যন্ত্র, এইরকম অত্যন্ত সুন্দর একটি যন্ত্র ঈশ্বর ছাড়া আর কেউ তৈরি করতে পারেন না। কাজে একদিকে তিনি যান্ত্রিকতার সাহায্যে মানব শরীরের কার্যধারাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, শুধু মানব দেহের, মানব শরীরের ব্যাখ্যা নয়, সামগ্রিকভাবে এই যে সৃষ্টি, এই যে প্রকৃতি, তার একটা যান্ত্রিক ব্যাখ্যা বা মেকানিস্টিক এক্সপ্লানেশন দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তার সাথে সাথে তিনি এই সুনিপুণ যে যন্ত্র, এই যন্ত্রের স্রষ্টা ঈশ্বর ছাড়া আর কারোর কথা আমরা ভাবতে পারি না, এই কথাও তিনি কিন্তু বলেছেন। এই সময়ে আমরা যদি ইউরোপের দর্শন চিন্তার ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা গ্যালিলিওর কথা অবশ্যই স্মরণ করতে পারি। আমরা জানি যে গ্যালিলিওর যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার জন্য গ্যালিলিওকে সমকালীন যে খ্রিস্ট ধর্মের যারা যাজক ছিলেন তাদের হাতে হেনস্থা হতে হয়েছে। এমনকি গ্যালিলিওর শুধু নিন্দা হয়েছে তা নয়, গ্যালিলিওর গ্রন্থ পোড়ানো হয়েছে। যদিও গ্যালিলিও চেষ্টা করেছেন কথা বলার যে তার যে সিদ্ধান্ত, তার যে বৈজ্ঞানিক সিদ্ধান্ত, তার সঙ্গে খ্রিস্ট ধর্মের সিদ্ধান্তের তেমন কোনো বিরোধ নেই। ডেকার্ট এই প্রসঙ্গে বলেছেন যে
ডেকার্টও মনে করেন যে গ্যালিলিওর যে সিদ্ধান্ত, গ্যালিলিওর যে বৈজ্ঞানিক আলোচনা বা বিশ্লেষণ, সেখানে সত্যি এমন কিছু নেই যার সঙ্গে খ্রিস্ট ধর্মের মূল তত্ত্বের কিছু বিরোধিতা ঘটে। সে যাই হোক, ডেকার্ট বিদ্রোহী ছিলেন না, কাজেই তিনি সমকালীন যে খ্রিস্ট ধর্ম এবং খ্রিস্ট ধর্মের যে প্রাতিষ্ঠানিক রূপ, তার প্রতি তার একটা শ্রদ্ধা ছিল এবং সেই খ্রিস্ট ধর্মের প্রাতিষ্ঠানিক যে প্রকাশ, তার প্রতি তার একটা শ্রদ্ধাও ছিল। কাজেই তিনি সেই অর্থে কোনো খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে যে কোনো বিদ্রোহ করেছেন তা নয়। তিনি 1637 খ্রিস্টাব্দে আমরা দেখছি তাঁর ডিসকোর্স অন মেথড বলে গ্রন্থটি প্রকাশিত হয়। এটি সংক্ষিপ্ত নাম ডিসকোর্স অন মেথড। এটা একটা খুব বড় নাম আছে। পুরো নামটা হচ্ছে এ ডিসকোর্স অন দ্য মেথড অফ রাইটলি কন্ডাক্টিং দ্য রিজন অ্যান্ড সিকিং ট্রুথ ইন দ্য সায়েন্সেস, ফার্দার দ্য dioptric meteors and geometry essays in this method। এটা হচ্ছে গ্রন্থটির পুরো শিরোনাম। সংক্ষেপে আমরা ডিসকোর্স বলি বা কখনো কখনো ডিসকোর্স অন দ্য মেথড বলা হয়। এবং এই নামটি থেকেই বোঝা যাচ্ছে যে এই ডিসকোর্স গ্রন্থে তিনি নানা বিষয় নিয়ে আলোচনার পদ্ধতি কিরকম হবে তা নিয়ে বিশদ আলোচনা করেছেন। যদিও তার আলোচনা খুব একটা পরীক্ষণ নিরীক্ষণ নির্ভর ছিল না, যেমনটি হয়তো গ্যালিলিওর ছিল, কিন্তু ডেকার্ট তার আলোচনায় বিশুদ্ধ বৌদ্ধিকতা বা যৌক্তিকতার প্রয়োগের মাধ্যমে দর্শন চিন্তার একটা নতুন দিক উন্মোচিত করেছেন, যার প্রভাব বিজ্ঞানের ক্ষেত্রেও পড়ে। তিনি জ্যামিতি নিয়ে বিশেষ উৎসাহী ছিলেন। তিনি জ্যামিতি নিয়ে খুবই একেবারে প্রায় যুগান্তকারী কাজ করেছেন। কাজেই এই ডিসকোর্স অন মেথড গ্রন্থটি একদিক থেকে দেখতে গেলে বিজ্ঞান এবং দর্শনের যে মূল ভিত্তি, বিজ্ঞান এবং দর্শনের বিশ্লেষণের যে শৈলী, যে পদ্ধতি, তা সম্পর্কে ডেকার্ট যে আলোচনা করেছেন তার এই ডিসকোর্স অন মেথড গ্রন্থে তার প্রভাব কিন্তু সুদূর প্রসারী হয়েছে। তারপরে 1641 খ্রিস্টাব্দে আমরা তার বিখ্যাত গ্রন্থ পেলাম, মেডিটেশনস অন দ্য ফার্স্ট ফিলসফি, যাকে অনেক সময় সংক্ষেপে আমরা বলি মেডিটেশনস। এই গ্রন্থটি তিনি উৎসর্গ করেন প্যারিসের বিশেষ বিশেষ খ্রিস্টীয় ধর্ম যাজকদের উদ্দেশ্যে।
যদিও এই মেডিটেশনস গ্রন্থে ডেকার্ট যেভাবে আলোচনা করেছেন তার সাথে মধ্যযুগীয় যে খ্রিস্ট ধর্ম ভিত্তিক যে দার্শনিক চিন্তা তার পার্থক্য আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মৌলিক সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু খ্রিস্ট ধর্মের সাথে ডেকার্টের বিশেষ কোনো পার্থক্য নেই। সেটা তার এই মেডিটেশনস গ্রন্থ পড়লে বোঝা যায়, এবং সেটা তিনি নিজেও স্পষ্ট করে বলেছেন একাধিক জায়গায়। স্বাভাবিকভাবেই এই মেডিটেশনস গ্রন্থটি ডেকার্টের পরিচিতিকে বহুদূর নিয়ে যায়। এই মেডিটেশনসের যে প্রথম সংস্করণ সেটি তৎকালীন যারা বিশিষ্ট ব্যক্তি ছিলেন ফ্রান্সের তারা পড়েন, যেমন আর্নো, যেমন গ্যাসেন্ডি, যেমন হবস। তারা পড়ে আবার তাদের যে বক্তব্য প্রতিক্রিয়া সেটা তারা জানান। ডেকার্ট আবার সেই প্রতিক্রিয়ারও উত্তর দিয়েছেন এই মেডিটেশনস গ্রন্থের মধ্যেই, সেটা আমরা পাই। 1642 খ্রিস্টাব্দে তিনি ইউরোপের একজন রানীর শিক্ষক হিসেবে যোগদান করেন, এবং সেখানে তার সাথে দীর্ঘ দিন ধরে দর্শন আলোচনা হয়, যার ফল হিসেবে আমরা পাই ডেকার্টের আরেকটি গ্রন্থ প্রিন্সিপলস অফ ফিলসফি। এই গ্রন্থে, প্রিন্সিপলস অফ ফিলসফি গ্রন্থে, ডেকার্ট তার যে মৌলিক যে সিদ্ধান্ত অধিবিদ্যার ক্ষেত্রে এবং গতি, মোশন, গতি নিয়ে তার যে সিদ্ধান্ত এবং শরীর এবং মনের সম্পর্ক নিয়ে তার যে বক্তব্য, সেগুলোকে তিনি পুনরায় সেগুলোকে উপস্থাপিত করেন এই গ্রন্থে, প্রিন্সিপলস অফ ফিলসফি গ্রন্থে, যে গ্রন্থের উপলক্ষ ছিল ওই ইউরোপের একজন রানীকে তিনি ফিলসফি শেখাচ্ছিলেন গৃহ শিক্ষক হিসেবে। তারপরে 1646 খ্রিস্টাব্দে তিনি সুইডেনের তৎকালীন যিনি রানী ছিলেন সেই রানীর দ্বারা আমন্ত্রিত হয়ে স্টকহোমে, সুইডেনের যেটা রাজধানী, সেখানে বসবাস শুরু করেন, এবং সেই রানীর সাথে দীর্ঘ দার্শনিক আলোচনা হয়, এবং সেই দার্শনিক আলোচনার ফসল হিসেবে আমরা তার আরেকটি গ্রন্থ পাই, দ্য প্যাশনস অফ দ্য সোল গ্রন্থটি। যাই হোক, তিনি সুইডেনের যে অসম্ভব যে শীতকালীন যে আবহাওয়া সেটা তার শরীরে সহ্য হয়নি, কাজেই সুইডেনের রাজধানী স্টকহোমেই তিনি 1650 খ্রিস্টাব্দে তার প্রয়াণ হয়। কাজেই 1506 থেকে 1650 এই হচ্ছে ডেকার্টের জীবন। এবং ডেকার্ট যে মূলত যে কটি গ্রন্থ আলোচনা করেছিলেন, যেগুলোর উল্লেখ আমরা একটু আগে করলাম, এই স্বল্প আলোচনা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ডেকার্ট
যদিও তার নিজের মতো করে স্বাধীনভাবে যুক্তি প্রয়োগ করে অধিবিদ্যার আলোচনা করেছেন, অধিবিদ্যার সিদ্ধান্তগুলোকে সমর্থন করার চেষ্টা করেছেন তার নিজের মতো করে, কিন্তু কোথাও তার আলোচনার মধ্যে তৎকালীন খ্রিস্ট ধর্মীয় যে সিদ্ধান্তগুলো ছিল তার বিরোধিতা, অন্তত স্পষ্ট বিরোধিতা আমরা কোথাও পাই না। বরঞ্চ তিনি এই কথা একাধিকবার বলার চেষ্টা করেছেন যে দর্শনের আলোচনার মাধ্যমে শুদ্ধ বিচারের প্রয়োগের মাধ্যমে তিনি দর্শনে, বিশেষ করে অধিবিদ্যায় যে সিদ্ধান্তগুলিতে পৌঁছেছেন সেই সিদ্ধান্তগুলির সাথে খ্রিস্ট ধর্মীয় সিদ্ধান্তের কোনো বিরোধিতা নেই, এ কথা তিনি একাধিকবার বলেছেন। কাজেই কোথাও যদি যৌক্তিকতার সাথে খ্রিস্ট ধর্মীয় যে প্রামাণ্য তার যদি কোথাও বিরোধিতা আছে বলে মনে হয়, সেই বিরোধিতার সমাধান করারও তিনি একটা চেষ্টা করেছেন। কাজে সেই দিক থেকে বলতে গেলে ডেকার্ট এক ধরনের সমন্বয় করার চেষ্টা করেছেন। স্বাধীন, স্বতন্ত্র, বিচারমূলক অধিবিদ্যার সিদ্ধান্তের সাথে তৎকালীন খ্রিস্ট ধর্মীয় যে সিদ্ধান্ত তার একটা সমন্বয় সাধন করার চেষ্টা করেছেন ডেকার্ট। কাজেই এইভাবে দেখলে ডেকার্টকে আমরা যে একজন নাস্তিক বা খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে যিনি তার দর্শনকে স্থাপনা করার চেষ্টা করেছেন, এইভাবে কিন্তু আমরা ডেকার্টকে দেখতে পারবো না। কাজেই এই দিক থেকে দেখতে গেলে ডেকার্ট বিপ্লবী নন, তিনি খ্রিস্ট ধর্মীয় যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে তিনি কখনোই জেহাদ ঘোষণা করেননি, কিন্তু তার স্বাতন্ত্র্য এইখানে, এবং যে কারণে আমরা ডেকার্টকে মধ্যযুগীয় খ্রিস্ট ধর্ম ভিত্তিক যে চিন্তক যারা ছিলেন তাদের থেকে ডেকার্টকে আমরা পৃথক করে বুঝতে পারি, সেটা হচ্ছে এইখানেই যে ডেকার্ট তার নিজস্ব স্বাধীন স্বতন্ত্র যুক্তির দ্বারা, বিশ্লেষণের দ্বারা এমন কিছু সিদ্ধান্তে পৌঁছেছেন অধিবিদ্যার ক্ষেত্রে, বিশেষ করে যে সিদ্ধান্তটা ডেকার্ট অন্তত মনে করছেন যে তৎকালীন খ্রিস্ট ধর্মীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যায় না। উভয়ই যেন পরস্পর পরস্পরের পরিপূরক, এরকম একটা কথা ডেকার্ট নানা জায়গায় বলার চেষ্টা করেছেন। অবশ্যই ডেকার্টের মতের সমালোচনা পরবর্তীকালে করা হয়েছে। ডেকার্ট তার অধিবিদ্যার আলোচনায় যে সিদ্ধান্তগুলোতে এসে পৌঁছেছেন সেই সিদ্ধান্তগুলো কতটা গ্রহণযোগ্য সে বিষয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু একটা কথা আমাদের এখানে স্মরণ রাখতেই হবে যে ডেকার্টের মূল লক্ষ্য ছিল কিছু নিশ্চয়াত্মক সত্যে পৌঁছানো। এমন কিছু সত্যে পৌঁছানো
যাকে কখনো সংশয় করা যাবে না। যদি এমন কোন নিশ্চয়াত্মক সত্যে আমরা পৌঁছতে চাই যাকে সংশয় করা যাবে না, তাহলে সেই ধরনের নিশ্চয়াত্মক সত্যে পৌঁছানোর পদ্ধতি কি হবে, সেটাও তো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো বিষয়ই কিন্তু ডেকার্ট গভীর আলোকপাত করেছে। নিশ্চয়াত্মক সত্য বলতে কি বোঝায় এবং সেই নিশ্চয়াত্মক সত্যে পৌঁছানোর পদ্ধতি কি, এবং সেই পদ্ধতির কথা বলতে গিয়েই ডেকার্ট বহু আলোচিত সংশয় পদ্ধতির কথা উল্লেখ করেছেন। এবং এই সংশয় পদ্ধতি অবলম্বন করেই ডেকার্ট দাবি করছেন যে তিনি একটি নিশ্চয়াত্মক সত্যে পৌঁছতে পেরেছেন, সেটা হচ্ছে আই অ্যাম, অহংয়ের অস্তিত্ব বা অহংয়ের সত্তা। আই থিঙ্ক therefore I am। এই যে অহং, এই যে অহংয়ের সত্তা, একে আর কখনোই কোনোভাবেই সংশয় করা যায় না। যদি সত্যি এই সত্যটি যে আই অ্যাম, অহং সত্তাবান, এই সত্যটি যদি সত্যি নিঃসংশয় হয়, তাহলে এবার এই সত্য থেকে যদি আমি আরো কতগুলো সত্যকে বের করে আনতে পারি, তাহলে সেই সত্যগুলিও কিন্তু ওই অহং সত্তাবান সত্যের মতো নিশ্চয়াত্মক হবে। এইভাবে আমরা অধিবিদ্যার মধ্যে একগুচ্ছ সত্যকে পেতে পারি, যে সত্যগুলিকে সংশয় করা যাবে না। এই পদ্ধতির কথা বলতে গিয়ে, সংশয়ের কথা বলতে গিয়ে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন যেটা আমরা পাশ্চাত্য দর্শনে অনেকেই ব্যবহার করেছেন বলে দেখতে পাই, ইনটুইশন। যেটাকে উনি এক কথায় বলেছেন ক্লিয়ার ভিশন অফ দ্য ইন্টেলেক্ট, বুদ্ধির দ্বারা স্পষ্ট করে যেটাকে আমরা জানি। উনি ইনটুইশন শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে ডেকার্ট বলছেন, ইনটুইশন বলতে উনি কি বোঝেন। ইনটুইশন বলতে উনি ইন্দ্রিয়জ জ্ঞানকে বোঝেন না, প্রথম কথা। অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে, আমাদের জ্ঞানেন্দ্রিয় দিয়ে দিয়ে আমরা যা জানতে পারি, সেটাকে ডেকার্ট ইনটুইশন বলে মনে করেন না। কল্পনার দ্বারা আমরা অনেক কিছু ভাবতে পারি, সেটাকেও তিনি ইনটুইশন বলে মনে করেন না। কোনটাকে তিনি ইনটুইশন বলে মনে করেন? যখন আমার মন সম্পূর্ণরূপে একাগ্র হয়ে কোনো কিছুর দ্বারা প্রভাবিত না হয়ে সাক্ষাৎভাবে, পরিষ্কারভাবে সমস্ত রকম সংশয় মুক্ত হয়ে যখন কোনো কিছুকে জানতে পারে, সেইটাকেই ডেকার্ট বলেছেন ইনটুইশন। তাহলে ইনটুইশন এর মধ্যে অনেকগুলো জিনিস লুকিয়ে রয়েছে। নিশ্চয়তা তো রয়েছে, বুদ্ধির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং বুদ্ধির একাগ্রতা রয়েছে,
বাইরের কোনো চিন্তার দ্বারা প্রভাবিত না হওয়া, সেটা রয়েছে। বুদ্ধি সাক্ষাৎভাবে জানতে পারে, একেবারে অমাধ্যম রূপে, কোনো কিছুর মাধ্যমে নয়। এতগুলো বিশেষণ দিয়ে ডেকার্ট ইনটুইশনকে বোঝার চেষ্টা করেছে, এবং উনি বলছেন যে এইভাবে যদি আমরা কোনো কিছুকে জানতে পারি, তাহলেই সেটাকে আমরা বলবো লাইট অফ রিজন অ্যালোন। এইটাই বুদ্ধির যথার্থ প্রকাশ। এবং উনি এতখানি দাবি করছেন যে এই বুদ্ধির যথার্থ প্রকাশের দ্বারা যে জ্ঞান হয়, সেই জ্ঞানটা আমরা যাকে লজিকের ভাষায় বলি ডিডাকশন, তার থেকেও নিশ্চিত। তাহলে যে নিশ্চয়াত্মক জ্ঞানে পৌঁছানোর কথা ডেকার্ট বলেছিলেন, যে নিশ্চয়াত্মক জ্ঞান লাভ করাটাই লক্ষ্য বলে ডেকার্ট মনে করেছিলেন অধিবিদ্যার ক্ষেত্রে, সেখানে ইনটুইশন তথা বুদ্ধি, রিজন, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে ডেকার্ট যাকে ইনটুইশন বলছেন, ডেকার্ট যাকে রিজন বা বুদ্ধি বলছেন, তার সাথে নিশ্চয়তার অচ্ছেদ্য সম্পর্ক। বুদ্ধির যথার্থ প্রয়োগ, ইনটুইশনের যথার্থ অনুশীলন আমাকে কোথায় নিয়ে যেতে পারে? নিশ্চয়াত্মক সত্যে আমাকে নিয়ে যেতে পারে। কাজেই এই কারণেই ডেকার্ট নানা প্রসঙ্গে রিজন বা বুদ্ধির যে গুরুত্ব, তার কথা উল্লেখ করেছেন। এবং বিভিন্ন স্বতঃসিদ্ধ যে বচন আছে, সেই বচনগুলির যে স্বতঃসিদ্ধ হওয়া নামক ধর্ম, এবং বিভিন্ন স্বতঃসিদ্ধ বচনগুলোর মধ্যে যে সম্বন্ধ রয়েছে, সেই সম্বন্ধগুলিকে বোঝা কার পক্ষে সম্ভব? একমাত্র ইনটুইশন দিয়েই সম্ভব। কাজেই ডেকার্টের যে নিশ্চয়াত্মক সত্যে পৌঁছানোর যে লক্ষ্য, সেই লক্ষ্যের ক্ষেত্রে ইনটুইশন তথা রিজন তার ভূমিকা অনস্বীকার্য। এই কারণেই আমরা ডেকার্টকে যে বলি রেশনালিস্ট দার্শনিক, বুদ্ধিবাদী দার্শনিক, বুদ্ধিবাদের হয়ে, বুদ্ধিবাদের পক্ষে, বুদ্ধিবাদের প্রয়োজনীয়তা কি, তার যদি উত্তর দিতে হয়, তাহলে আমরা বলতে পারি ডেকার্টের হয়ে যে এই বুদ্ধিবাদের প্রয়োগের দ্বারাই আমরা, এবং একমাত্র বুদ্ধিবাদের প্রয়োগের দ্বারাই আমরা নিশ্চয়াত্মক সত্যে পৌঁছতে পারি। এবং এই নিশ্চয়াত্মকতার যে ধারণা, নিশ্চয়াত্মক সত্যে পৌঁছানোর যে ধারণা, এই ধারণার কথা বলতে গিয়েই ডেকার্ট গণিত শাস্ত্রের যে পদ্ধতি, গণিত শাস্ত্রের যে
সিদ্ধান্ত গ্রহণ করার যে শৈলী তার কথা উল্লেখ করেছে। এবং এই কারণেই ডেকার্ট সামগ্রিকভাবে গণিতশাস্ত্র, বিশেষ করে জ্যামিতির কথা বারবার করে উল্লেখ করেছে। জ্যামিতির যে সিদ্ধান্তগুলি, যাকে আমরা বলি উপপাদ্য, সেগুলি একবারে নিশ্চয়াত্মক রূপে আগের বচনগুলি থেকে নিঃসৃত হওয়া। কাজে এই যে নিশ্চয়াত্মক রূপে নিঃসৃত হওয়া, এই যে সিদ্ধান্তে পৌঁছানোর এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাই ডেকার্ট সামগ্রিকভাবে দর্শনের ক্ষেত্রে, বিশেষ করে অধিবিদ্যার ক্ষেত্রে প্রয়োগ করার কথা ভেবেছেন। এই কারণেই ভেবেছেন যে এই পদ্ধতি প্রয়োগ করে আমরা অধিবিদ্যার ক্ষেত্রেও নিশ্চয়াত্মক সত্যে পৌঁছতে পারব।